প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ তুহি। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আমাদের রিয়াজ পারভেজ ভাই। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিদিনের মতো আজও পে স্কেল এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের বিভিন্ন ইস্যুতে কথা বলবো। আমরা প্রথমে চলে যাই ভাই, আপনারা পে কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদেরকে বিভিন্ন প্রস্তাবনাও দিয়েছেন। দীর্ঘদিন পরে পে কমিশন গঠন হলো, তারা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করলো, অনলাইনে মতামত নিয়েছে। সার্বিক দিক মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কমিশনের কার্যক্রমটাকে আপনারা কিভাবে দেখতেছেন? কমিশন তো এখন যথেষ্ট দ্রুত গতিতে যথেষ্ট কাজ করার চেষ্টা করতেছেন। একটা কমিশন গঠন হওয়ার পর যে কাজগুলো করা লাগে ওনারা ঠিক ওই একই প্রক্রিয়াতেই কাজগুলো করছেন এবং কাজগুলো মানে অন্যান্য সময়ের চেয়ে অনেক দ্রুততার সাথে করছেন, যেহেতু হয়তো আমাদের প্রত্যাশাও একটু দ্রুত সময়ে চাওয়া, ইলেকশনের আগে যেন আমরা নতুন পে স্কেলটা পেতে পারি, এই আমাদের প্রত্যাশার দিকে খেয়াল রেখে হয়তো খুব দ্রুততার সাথে কাজ হচ্ছেন এবং কাজ যথারীতি হচ্ছে। আপনারা সন্তুষ্ট কাজে? হ্যাঁ, কাজের গতিতে অবশ্যই সন্তুষ্ট। আপনারা তো কমিশনে প্রস্তাবনা দিয়েছেন, সেক্ষেত্রে সর্বনিম্ন বেতন বা বিভিন্ন ভাতা বাড়ানো, বেতনের অনুপাত, এগুলো কেমন দাবি করেছেন? আমরা দাবি করেছি আসলে সর্বনিম্ন বেতনটা 35,000 দাবি করেছি, আর সর্বোচ্চটা 1:4, 1:4 আমরা 1,40,000 এইভাবে প্রস্তাব দিয়েছি। আসলে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে দেওয়া একটা সুপারিশ, এরকম হাজারো সংগঠন সুপারিশ দিয়েছেন, তো আমরা ওইভাবেই দিয়েছি যাতে মানে বৈষম্যটা কমে আসে। কারণ কি, একটা নিম্ন আয়ের মানুষ, নিম্ন বেতনপ্রাপ্ত যে কর্মচারী, তাকেও তো সমাজে টিকে থাকতে হবে। সেই হিসাবে ন্যূনতম বেতনটা যেন একটা মানসম্মত হয়, একটা পরিবার নিয়ে 6 সদস্যের একটা পরিবার নিয়ে বাঁচার মতন হয়, সেই প্রেক্ষিতে আমাদের এই প্রস্তাবনাটা। আসলে গ্রেড ভাঙানোর বিষয় নিয়েও কথা হচ্ছে, গ্রেড কমানোর বিষয়ে। বর্তমানে তো 20টা গ্রেড রয়েছে, তো এই বিষয়ে আপনাদের মতামত কি ছিল এবং কমিশন আপনাদের কেমন প্রতিক্রিয়া জানালো? হ্যাঁ, আমরা গ্রেডের প্রস্তাব দিয়েছিলাম 10 থেকে 12টি। 10 থেকে 12টি কারণ হচ্ছে যে আসলে অনেকগুলো গ্রেড আছে, 200 টাকার পার্থক্য, 300 টাকার পার্থক্য। আসলে এভাবে গ্রেড রাখার দরকার। একটা কর্মচারী চাকরি জীবনে 8টা বছর পার করলে একটা টাইম স্কেল প্রাপ্ত হয়, আর বর্তমানে সেটা 10 বছর উচ্চতর গ্রেড প্রাপ্তিতে। তো 10 বছর পরে ওনার বেতন যদি 200 টাকা 300 টাকার বৃদ্ধির একটা জায়গা যায়, সেটা সে অনেক আগেই ক্রস করে ফেলেছেন। এই কারণে এই ধরনের ছোট ছোট স্কেলগুলোকে মার্চ করে যেন অন্তত 10 থেকে 12টা স্কেল আনা যায়, সেক্ষেত্রে বৈষম্যটা অনেকখানি কমে আসবে। বেতনের যে একটা মানে ভেরিয়েশন, মানে ন্যূনতম বেতন এবং ঊর্ধ্ব বেতন, এর মাঝখানে এটা কমে আসবে এবং সবাই একটা মানসম্মত স্কেল পাবেন, এটুকু আশা করে আমরা প্রত্যাশা করেছি 10 থেকে 12টা। আচ্ছা, যদি এরকমটা হয় যে আপনাদের প্রস্তাবনার আলোকেই কমিশন 30,000 প্লাস মূল বেতন করে, সেক্ষেত্রে সার্বিক অন্য ভাতাগুলো যোগ করে 50,000-এর বেশি যাবে বেতন, মোট বেতন। তো এটার কি বাজারে কোনো প্রভাব পড়তে পারে? দ্রব্যমূল্য তো কিছুটা প্রভাব অন্যান্য সময়েও কিছুটা দেখা দেয়। আসলে সেটা তো দেশের সার্বিক অর্থনীতির উপর নির্ভর করে। এটা সব ক্ষেত্রে যে বরঞ্চ এটুকু হতে পারে যে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে সেখানে বাজারের আপনার আরও চাঙ্গা ভাব দেখা দেয়, সব রকম ব্যবসা বাণিজ্যে একটা প্রসার লাভ করে, যেটা আমি অর্থ উপদেষ্টার কথাতেও শুনেছি। ইভেন আরেকটা বিষয় হবে যে সবাই ট্যাক্স পেয়ার হয়ে যাবে, সবাই তখন ট্যাক্স দিবে, সেই ক্ষেত্রে সরকারের রাজস্ব আয়টাও বেড়ে যাবে। তো ওইখান থেকে আসলে খুব একটা হবে না। আরেকটা বিষয় দেখেন যে যদি 50,000 টাকা বেতন হয়েও যায়, সেই ক্ষেত্রে আপনাকে বিবেচনায় নিতে হচ্ছে 6 সদস্যের একটা পরিবার। 6 সদস্যের একটা পরিবার থাকার বাড়ি, মানে ভাড়া থেকে শুরু করে সন্তানদের শিক্ষা, চিকিৎসা সব কিছু মিলিয়ে আসলে এই বাজারে 50,000 টাকার নিচে খুব কঠিন হয়ে যায়। এই হিসাবে আমাদের প্রত্যাশা যদি হয়। আমরা আগেও যেটা দেখেছি যে নতুন পে স্কেল ঘোষণার পরই বাজারে সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার উদাহরণ রয়েছে, কিছু উদাহরণ আছে। তো এরকম কোনো শঙ্কা রয়েছে কিনা, আপনি কি মনে করেন? আমি ব্যক্তিগত কিছুটা তো প্রভাব পড়তেই পারে, এটা অস্বীকার করার কোনো উপায় না। তবে সরকারের যথেষ্ট মানে শক্তিশালী মনিটরিং থাকলে, কারণ এখন সব কিছু বিশ্ববাজারের উপরে, আমার দেশে বেতন বাড়ার সাথে বিশ্ববাজারের বেতন বেড়ে যাচ্ছে না, তো ওই ক্ষেত্রে হয়তো কন্ট্রোলিংটা আসলে জিনিসটা হয়তো সামঞ্জস্যপূর্ণ থাকবে, বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। বরঞ্চ ক্রয় ক্ষমতা বাড়ার কারণে বাজারে হয়তো আর্থিক ফ্লোটা বেড়ে যাবে। আর্থিক ফ্লো বেড়ে গেলে সবারই একটা সচ্ছলতার দিকে যাওয়ার পথ হবে, আরও ব্যবসা বাণিজ্যের খুলবে,
এইটুকু মনে করি আমি আসলে। আচ্ছা, সার্বিকভাবে আপনি মনে করতেছেন যে মূল্যস্ফীতি বাড়ার বা দ্রব্যমূল্য বাড়ার চাইতে অর্থনৈতিক চাঙ্গা ভাবটা বেড়ে যাবে? চাঙ্গা ভাবটা বাড়বে আর কি, অর্থনীতি চাঙ্গা হবে। আচ্ছা, সরকারি চাকরিজীবীদের যদি এই 50,000 টাকা বেতন করা হয়, বেসরকারি খাতে যারা কর্মজীবী আছেন, চাকরি করেন, তাদের বেতন কত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে কত হওয়া উচিত সেটা নির্ভর করবে, হ্যাঁ সেটা নির্ভর করবে তাদের মানে ওই কোম্পানির উপরে বা তাদের এমডিদের উপরে এই বিষয়টা নির্ভর করবে। তবে একটা জিনিস কি, মানে সরকারি পে কমিশনের সাথে সাথেই বেসরকারি না, বেসরকারিটা সময়ের সাথে সাথে ওনারা অনেকটাই হয়তো সামঞ্জস্য করে নিয়েছেন। না, আমরা যদি এন্ট্রি লেভেল দেখি যে সরকারি ক্ষেত্রে 50,000, যদি আমি 30,000 মূল বেতন ধরি, অন্য ভাতা সহ 50,000। তো যখন 50,000 সরকারি ক্ষেত্রে একজন এন্ট্রি লেভেলে, মানে 20তম গ্রেডের একজন পাচ্ছেন, তখন বেসরকারি ক্ষেত্রেও কিন্তু এন্ট্রি লেভেলে একটা ন্যূনতম হওয়াটা উচিত বলে দাবি উঠেছে। তো সেই জায়গাটা আপনি কি মনে করেন যে ন্যূনতম বেতনের সীমাটা কত হতে পারে? হয়তো আমি যদি সরকারির জন্য যেটা চাইবো, আমি বেসরকারির জন্য সেটাই চাইবো। ন্যূনতম তাদেরও 50,000 টাকা হওয়া উচিত, যদি আমাদের সরকারিদের 50, কারণ আমাদের এটা প্রস্তাবনা আকারে গিয়েছে কেবল, এটা তো সরকারের সামর্থ্যের উপরে যে এখনই সব 50,000টা সরকার দিয়ে দিবেন না। অনেকে প্রশ্ন তুলছেন যে সরকারি যেটা বাড়বে সমতুল্য করেই বেসরকারিতেও মিনিমাম একটা স্ট্রাকচার দাঁড় করানো। ওই স্ট্রাকচারই থাকা ভালো, ওই প্রায় সমান সমান বা কাছাকাছি একটা স্ট্রাকচারে থাকা ভালো। যে কারণ সবারই তো মানে জীবন ধারণ করতে হচ্ছে, যে কারণে এখানে খুব পার্থক্য করার সুযোগ নাই। সরকারিদের যেরকম পর্যায়ে আসবে, বেসরকারিদেরও অন্তত ওই পর্যায়ে নিয়ে আসা দরকার বলে মনে করি। আচ্ছা, তো আরেকটা বিষয় যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, সংখ্যার কথা, বাজারের সংখ্যা, মূল্যস্ফীতি বৃদ্ধি, সব কিছু মিলিয়ে মূল্যস্ফীতি যদি বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই যায়, সেক্ষেত্রে কি আসলে সরকারি কর্মকর্তা কর্মজীবীদের দুঃখটা লাঘব হবে? যে কষ্টটা ছিল বা যে আপনি যে কথাগুলো বলছিলেন যে কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, তো সেই জায়গাটা কি? হ্যাঁ, কিছু তা তো হবে। আপনি খেয়াল করেন, মূল্যস্ফীতিটা তো 1 লাফে 100 গুণ % বেড়ে যায় না। মূল্যস্ফীতিটা বাড়ারও একটা নির্ধারিত হার আছে। আপনি যদি বেতনটা, আপনি খেয়াল করেন, আমাদের 15 সাল থেকে আমাদের আর কোনো বেতন কমিশন হয়নি। তো সঙ্গত কারণে মাঝখানে 5 বছর চলে, মানে 5 বছর সময় আমরা হয়তো 20 সালে হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া হলে সেটা 20 সালে আরেকটা হতো এবং 25 সালে আরেকটা হতো, দুইটা বেতন কমিশন হয়ে যেত। তো সেইখানে মানে আমরা দেখা গেছে ওইখানেও 60 থেকে 70-80% বাড়তো, আবার এখানে 60-70-80% বাড়তো। ব্যাপারটা এরকম হইলে মানে এখন যেটা দাঁড়াচ্ছে যে আমরা হয়তো একটু বেশি মনে হচ্ছে যে অনেক বেশি চাওয়া হয়ে যাচ্ছে, সেটা সরকারের অবশ্যই সামর্থ্য বিবেচনা হবে, বিবেচনা করেই সরকারটা প্রকাশ করবে। আর যেটা বলছেন যে বাজারের অস্থিতিশীলতা বা দ্রব্যমূল্য, এখন যদি আমার বেতনটা বেড়ে যায়, তাহলে সেই মূল্যস্ফীতি কিছুটা বাড়লেও আমরা সেটাকে মানে সেটা ই করতে পারবো মোটামুটি। আসলে যে বেতন না বাড়ার ফলেও যে গত 10 বছরে যে মূল্যস্ফীতি বেড়েছে, এটা আমাদের মোকাবেলা করে চলতে হয়েছে। তখন দেখা যাচ্ছে যে এই বেতনে তো আসলে কারোরই চলে না, সেক্ষেত্রে তাকে ভিন্ন অন্য কোনো আয়ের সোর্স খুঁজতে হয়েছে। ধরেন আমি যদি একজন শিক্ষক হিসেবে বলি, আমাদেরকে আলাদা টিউশনি করতে হচ্ছে। হ্যাঁ, এরকম যিনি যার পেশার সাথে সংশ্লিষ্ট হয়তো অন্য কোনো কাজ করছেন, করে গিয়ে হয়তো সংসারটাকে আসলে একদিকে ফোকাস করা তখন কঠিন হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে বিষয়। মূল্যস্ফীতির সাথে আমাদের বেতন বাড়লে আমরা সেটা হয়তো মানে মানিয়ে নিতে পারবো আর কি, বেতনটা বেড়ে গেলে। এইটা হলো ব্যাপার, খুব বেশি একটা বেগ পেতে হবে না তখন আর। আচ্ছা, আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, বিষয়টা হলো সরকারি ক্ষেত্রে একটা বড় অঙ্কের বেতন বাড়বে বলেই আশা করা হচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সময় সরকারি সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে, অভিযোগ রয়েছে, কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় না। আপনার কি মনে হয় যে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে মান বাড়বে সেবার? এটা অবশ্য আমাদের নৈতিকতার প্রশ্ন, আমাদের নৈতিকতা। আমি ব্যক্তি হিসেবে যদি সচেতন হই, তাহলে অবশ্যই বাড়ার উচিত। আমি মনে করি বাড়তেই হবে, কারণ আমাকে যে পর্যায়ে নিয়ে যাবে, যে পর্যায়ে আমাকে মূল্যায়ন করতেছেন, আমাকে অবশ্যই সেখানে আমাকে করতে হবে। আমাকে সেই পরিমাণ সেবা আসলে আমি এটা বলবো না যে আমাকে কম বেতন দেয় বলে আমাকে কম সেবা দিচ্ছি আমি, বিষয়টা সেরকম না। আমাকে আমার সামর্থ্যটুকু সর্বোচ্চটাই দিতে হবে, দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চটা দিতে হবে। যদি আমি সেটা না করি, সেটা আমি আমার দায়িত্ব অবহেলা করলাম। সেটা আগেও যা, সেটা বেতন বাড়ার পরেও তা। বিভিন্ন সংগঠন থেকে আমরা দেখছি যে একটি ডেডলাইন দেওয়া হচ্ছে পে কমিশনের ঘোষণা করার জন্য, নতুন পে স্কেল। তো পে কমিশন অবশ্য ইতিমধ্যে বারবার বলেছে যে তারা সম্প্রতি যেটা চেষ্টা করছেন অতি দ্রুত জি দেওয়ার জন্য, এটার কোনো ডেডলাইন তারা দিচ্ছেন না। তারপরেও বারবার ডেডলাইন বেঁধে দেওয়াটা কেন?
কি মনে করেন? না, ডেডলাইন বেঁধে দেওয়াটা আসলে কি আমাদের মানে শঙ্কার হয়তো জায়গায় আছে একটা, যে সামনে ইলেকশন আছে, দেশের নতুন নির্বাচন হবে, নতুন সরকার হবে। আমরা হয়তো সকল সরকারি কর্মচারীরা প্রত্যাশা করি যে নতুন ইলেকশনের আগেই বা নতুন সরকার গঠনের আগেই যেন এটা একটু কার্যকর করা যায়। সেই ক্ষেত্রে ওইভাবে ডেডলাইন আমরাও চেয়েছি যে প্রস্তাবনায় ছিল যে আমরা যেন 1 জানুয়ারি 2026 থেকে এটা কার্যকর করা যায়। সেটা হচ্ছে সরকারের অবশ্যই সামর্থ্য, সরকারের পরিস্থিতি বিবেচনায় হবে। তবে আমরাও চাচ্ছি, সবাই চাচ্ছি যে আমরা নতুন সরকার গঠনের আগে কিংবা ইলেকশনের আগে যেন আমাদের এই এটা পে স্কেলটা কার্যকর হয়, যেন আমাদেরকে সেক্ষেত্রে ভুগতে না হয়। কমিশনের উপর কোনোভাবে কি আস্থার জায়গাটা দেদুল্যমান অবস্থায় আছে? না, কমিশনের উপর আস্থার জায়গা আমাদের পক্ষ থেকে কোনো দোদুল্যমান নাই। কমিশন তার সাধ্য মতন কাজ করতেছে বলেই আমি বিশ্বাস করি। আর কমিশন অবশ্যই সারা দেশ থেকে খুঁজে খুঁজে লোকগুলো নিয়ে আসা হয়েছে, যোগ্যতম লোকগুলোকেই এখানে স্থান দিয়েছেন। এবং ওনারাও এক সময় না এক সময় সরকারি কর্মকর্তা কর্মচারী ছিলেন বা আছেন। তো ওনারা অবশ্যই বাজার বিবেচনা করে, আমাদের পরিস্থিতি বিবেচনা এবং সরকারের সামর্থ্য বিবেচনা করে একটা ভালো প্রস্তাব দিবেন বলে আশা করি। ওনাদের প্রতি আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই। এই ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা না হয় কোনোভাবে, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আসলে আমি সরকারি চাকরিজীবী হিসাবে আমি সরকারেরই একটা অংশ। তবে আমার প্রত্যাশা থাকবে যে ডিসেম্বরের মধ্যে যদি এটা ঘোষণা করা হয় সেটা ভালো, না হলে যৌক্তিক সময় পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতে হবে। আমার সরকার যেভাবেই দিতে পারবেন আমাকে সেভাবেই নিতে হবে। তবে আমরা বারেবারই প্রত্যাশা করব যেন ইলেকশনের আগে এটার কার্যকারিতাটা হয় আর কি, এটা প্রত্যাশা। যদি কমিশন মানে ইচ্ছে করেন তাহলে হয়তো, বা সরকার আন্তরিক হন তাহলে এটা সম্ভব। যে এটা যদি অসম্ভব কিছু হতো আমরা অবশ্যই সেক্ষেত্রে আমরা যৌক্তিক সময় আমরা দিতাম গভর্নমেন্টকে, ওইভাবে অপেক্ষাও করতাম। এখনও যৌক্তিক সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতে প্রস্তুত। আচ্ছা, তো এরপর আরেকটা বিষয় যে আপনি বলছিলেন সরকারের একটা অংশ আপনারা, জি, তো অবশ্যই। আপনার কাছে কি মনে হয় সরকারের কি সক্ষমতা আছে নতুন পে স্কেল কার্যকর হলে অতিরিক্ত যে ব্যয় হবে, মানে অর্থনৈতিক সক্ষমতার আলোকে কি সেটা সহজ হবে কিনা? এটা তো সবসময়, যদি আপনার পরিবারেরও একটা খরচ বেড়ে যায় সঙ্গত কারণে আপনাকে ওইটুকু আয়ের ব্যবস্থাটা করে নিতে হয়। আমার সরকারও তাই। এবং মানে খুব রিসেন্ট আমি অর্থ উপদেষ্টার বক্তব্যেও ব্যাপারটা পেয়েছি যে এটাতে করে খুব বেশি সরকার চাপে পড়বে না, হয়তো দিতে পারবেন। আর অবশ্যই সরকার তো ওনার সামর্থ্যের দিক বিবেচনা করেই স্কেলটা দিবেন। আজকে আমি হয়তো একজন এমপ্লয়ি হিসেবে চাইতে পারি আমাকে অনেক বেশি কিছু দেন, কিন্তু সেই ক্ষেত্রে সরকার তার সামর্থ্যটা বিবেচনা করেই তো অবশ্যই আমাদের জন্য একটা সর্বোচ্চ সামর্থ্যের কিছু একটা আমাদেরকে দিবেন, এইটুকু আশা করি। তো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে না, সরকার অবশ্যই অতটুকু সংস্থান করেই পে স্কেলের আমরা ঘোষণাটা যদি একটু দিয়েছেন। দেখি কিছুদিন আগে এমপিওভুক্ত শিক্ষকদের একটা জি, জি। বাড়ি ভাড়া কেন্দ্রিক আন্দোলন, অবশেষে 15% সরকার মেনে নিলেও এই অর্থ বছরে কিন্তু 7.5%, 7.5 পরের অর্থ বছরে 7.5%। জি। এর মাধ্যমে কি মনে হয় না যে অর্থনৈতিকভাবে হ্যাঁ, কিছুটা? হ্যাঁ, এটা তো অবশ্যই মনে হবে, এটা তো অবশ্যই। কারণ সব দাবি একসময় পূরণ করা তো সরকারের পক্ষে কঠিনই হয়ে যাচ্ছে। তবু মানে ঘটনা হচ্ছে যে আরো অনেকগুলো দিকও গভর্নমেন্টকে দেখতে হচ্ছে। হয়তো এই গভর্নমেন্ট তো একটা অস্থিতিশীল অবস্থাতে দেশটার দায়িত্ব নিয়েছেন, তারপরও এই পরিস্থিতিতে এতগুলো সময় চলে গেছে, অনেক আরো অস্থিরতা কাজ করেছে, সকল ডিপার্টমেন্টকে দেখতে হচ্ছেন। সেই হিসাবে আমি অবশ্যই এটা মানি যে এখানে হয়তো সরকারের মানে আর্থিক বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে সেটাই আমি বলছি যে সরকারের সামর্থ্য বিবেচনা সর্বোচ্চটা যেন আমাদের জন্য করেন, সরকারের সামর্থ্য বিবেচনায় যেন সর্বোচ্চটা হয়, এটাই আশা করি আর কি। আচ্ছা, আচ্ছা। আমরা একটু আপনাদের ডেডিকেটেড ইস্যুর দিকে যদি আমরা যাই, যে আমরা দীর্ঘদিন দেখেছি যে আপনারা 10ম গ্রেডের জন্য দাবি করেছেন, জানিয়েছেন, কার্যক্রম চালিয়েছেন এবং জি। সবশেষ আপনারা 45 জন শিক্ষক ইতিমধ্যে 10ম গ্রেড প্রাপ্ত হয়েছেন। সার্বিক বিষয়ে এই কার্যক্রমটা এখন কি অবস্থায় আছে আমাদের জন্য? আপনারা তো দেখেছেন যে এই কয়েকদিন আগে 45 জনের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এবং অতি শীঘ্রই বাংলাদেশ গেজেটে সেটা প্রকাশিত হতে যাচ্ছে। এই 45 জন যেহেতু মামলার বাদী হিসেবে তারা আগে পেলাম, আমি সেই বাংলার প্রথম এবং প্রধান বাদী রিয়াজ পারভেজ। তো সেখানে হচ্ছে যে 45 জন, এটা আইনগত বাধ্যবাধকতার কারণেই আমাদেরকে পৃথকভাবে আগে দেওয়া হয়েছে এবং একই সাথে সকলের কাজগুলো সম্পন্ন করেছে। এই বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার পেজ থেকেও উনি প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের বিষয়টাকে প্রচার করেছেন। তারপরে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছেন, ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছেন। হ্যাঁ,
এখন সেটা হয়তো আগামীতে ওই সচিব কমিটির মিটিংয়ে উঠলে সেখানে অনুমোদিত হয়ে গেলে আমার খুব প্রত্যাশা যে নভেম্বরের মধ্যে বাকি 65,502 জন প্রধান শিক্ষক, অর্থাৎ এটা প্রধান শিক্ষক নয়, ঠিক পদগুলো একদম প্রাথমিকের পদ। এখন কথা হচ্ছে যে আমরা 45 জন হয়েছি মানে 45টা ব্যক্তি, আর এখানে 65,502 মানে 65,502 পদ, যদিও 65,000 কর্মরত নাই, কর্মরত আছেন 30-32 হাজার। সমস্ত পদকেই গেজেটেড করা হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর আওতায় আনা হচ্ছে এবং 10ম গ্রেড দেওয়া হচ্ছে। তাতে করে যিনি এই পদে যোগদান করবেন তিনি এই সুবিধাটা ভোগ করবেন স্বয়ংক্রিয়ভাবে হ্যাঁ, 10ম এবং গ্রেড এটা আশা করতেছি এই বাই দিস নভেম্বর ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক সহায়তা করেন। এবং আমার ডিপার্টমেন্ট এই বিষয়ে যথেষ্ট কাজ করতেছেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বলেন, এবং সরকার আন্তরিক এই বিষয়টাতে, সর্বদিক থেকে আন্তরিক হয়ে যাবে বলে আশা করি। আচ্ছা, নভেম্বরের মধ্যে আপনারা আশা করতেছি যে নভেম্বরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা। আমরা সম্প্রতি দেখছি সহকারী শিক্ষকদের একটা আন্দোলন, সেখানে 10ম গ্রেড বা 11তম গ্রেডের জন্য দাবি উঠেছে। তাদের এই আন্দোলনটা এই সময়ে কিভাবে দেখছেন? আসলে কি, ওনারাও তো আমার পরিবারেরই একটা অংশ এবং ওনাদেরও জীবনমান বৃদ্ধি করা খুব প্রয়োজন। একজন শিক্ষক, একজন সহকারী শিক্ষক কিন্তু একটা স্কুলের প্রাণ। সহকারী শিক্ষকের প্রচেষ্টাতেই একটা স্কুল উন্নত হয়। সেই ক্ষেত্রে তাদের দাবি, সকল যৌক্তিক দাবির প্রতি আমার সমর্থন রয়েছে। এটা হলো মূল বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে হয়তো একটু বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, যে এখানে যে গতকালকে আমরা একটা সংবাদ সম্মেলন দেখতে পেলাম, এখানে হয়তো 11তম গ্রেড দাবি করেছেন একটা ঐক্য পরিষদ, আবার 8 তারিখ থেকে আরেকটা মানে 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, ওনারা 10ম গ্রেডের দাবিতে মাঠে নামতেছেন। তো যাই হোক, যেটাই ওনারা পাক আমরা খুশি হব। ওনাদের জীবনমান যেদিক দিয়ে উন্নত হয় আমরা এর প্রতি মানে পূর্ণ সমর্থন ব্যক্ত করছি, যে ওনাদের সকল যৌক্তিক দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। তো এটি হচ্ছে বিষয়। তো একসাথে একভাবে একটা দাবিতে হইলে বিষয়টা হয়তো আরো জোরালো অবস্থান এখন পেতে যেহেতু পারত। দাবিটা ভেঙে গেছে সেহেতু হ্যাঁ 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 বিষয়। আরেকটি বিষয় কিন্তু রয়েছে যে আপনারা প্রধান শিক্ষকরা ইতিমধ্যে 10ম গ্রেডে, হ্যাঁ হ্যাঁ সহকারী শিক্ষক 10ম গ্রেড, একটা কনফ্লিক্টের জায়গাও তো মানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের তো একটা ব্যালেন্স হ্যাঁ 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 আছে, সেই জায়গায়ও তো কিছু জটিলতা কাজ করবে বলে সেটা অনেকে মনে করছেন। অনেকে মনে করতেছেন, সেটা মনে করার জায়গা যার যার বিবেচনা তাড়াতাড়ি থাকুক। ওনাদের জীবন মান যেটাই উন্নত হোক সেটাতেই আমাদের মানে পূর্ণ সহযোগিতা সমর্থন সবটাই আছে। ওনারা যদি 10ম গ্রেডও পান তাতেও আমি খুশি হব, আমি কোনো কষ্ট পাবো না। প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা আছে, হ্যাঁ, কথাবার্তা আছে, সবকিছু বিষয়টা এখন আসলে কোন পর্যায়ে? পদ সৃষ্টি অলরেডি হয়ে গেছে, প্রাথমিকে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি অলরেডি হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সহকারী ভাইয়েরা যেহেতু এটা চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন সরাসরি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি হোক, এবং যে কারণে ওই জিনিসটা এখন চাপা পড়ে আছে। ওই জিনিসটা কিছুটা চাপা পড়ে আছে, কিন্তু হয়তো অদূর ভবিষ্যতে এই জিনিসটা হবে। একটা স্কুলের ডেকোরাম মেনটেন করতে গেলে এই পদটা প্রয়োজন হবে, আগামীতে প্রয়োজন হবে। এখন আমার কথা হচ্ছে, এখন হয়তো বা যেহেতু অনেক বিশাল একটা পদ খালি শূন্য, এর যদি সহকারী শিক্ষকদের সিনিয়রিটির ভিত্তিতে চলে আসেন, তার পরবর্তীতে হয়তো ওই পদটার সৃষ্টি অলরেডি হয়ে গেছে, কার্যকর করলে আরও পরবর্তী জেনারেশনে কিছু শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের সুবিধা পাবেন। যেহেতু ওই পদটা এভাবেই সৃষ্টি হয়েছে যে শতভাগ পদোন্নতি, যেখানে কোনো বাইরের কেউ আসবে না, সরাসরি সহকারী শিক্ষকরাই এই পদে আসবেন। 9,000 সামথিং পদ অলরেডি সৃষ্টি হয়ে গেছে সহকারী প্রধান শিক্ষকের। মানে আপনি বলতে চাচ্ছেন যে যেই জায়গাগুলোতে এখন প্রধান শিক্ষকের পদ খালি আছে সেই জায়গাগুলোতে সিনিয়রিটির ভিত্তিতে সহকারী শিক্ষকদের প্রদানের পরে যে সহকারী প্রধান শিক্ষকের তখন যদি সহকারী প্রধান শিক্ষক কার্যকর, তখন আরো ওই যে 9,500 পদ সৃষ্টি হয়েছে, 9,500 সহকারী শিক্ষক তখন আবার যারা প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পাননি তারা সহকারী প্রধান শিক্ষক হতে পারবেন। ব্যাপারটা এরকম। সেক্ষেত্রে মানে ওই জটিলতা কমে যাবে। ওনাদের দাবিটার দিকেও সমর্থন পূর্ণ থাকবে, যে ওনাদের সরাসরি প্রধান শিক্ষক হওয়ার বিষয়টা। আর যারা না পারলেন, যারা সিনিয়রিটি আসলেন না, তারা সহকারী শিক্ষক পদে থাকতেন, তারা সহকারী প্রধান শিক্ষক হয়ে গেলেন, তাদেরও একটা গ্রেডের উন্নয়ন হলো এবং তাদের পদমর্যাদারও একটা চেঞ্জ আসলো। একজন সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার তো নির্দিষ্ট কোনো নীতিমালা নেই না, নির্দিষ্ট নীতিমালা আছে, সময়ের ফ্রেম নাই, টাইম ফ্রেমটা এরকম মানে কোনো কনক্রিট কোনো টাইম ফ্রেম নাই। এটার কারণটা হলো যে এক এক অঞ্চলের ভেদে এটাই হয়। যেমন মেজর সিটিগুলোতে খুব প্রেশার, যেমন ঢাকার যদি কথা বলি, ঢাকাতে ধরেন আমার স্কুলে 39 বছর চাকরি করলেন
এবং সহকারী শিক্ষক পদে যোগদান করে পদে প্রমোশন আর পেলেন না। কারণ ঢাকায় হয় কি, ওই পদগুলো বাইরে থেকে অনেকে চলে আসেন, ওই হয়তো বদলি হয়ে চলে আসলে পদটা ব্লক হয়ে যায়, তখন আর সহকারী শিক্ষকরা ওই জায়গায় এটা যেতে কি একটা পারেন না। বৈষম্য নয়? এটা একটা সমস্যা, এটা একটা চরম সমস্যা। এই সমস্যাটারও সমাধান হওয়া উচিত। আবার ওনারা যে আসেন, দেখা গেছে ওনারাও অনেকে মানে হয়তো বিগত সরকারের সময় হয়তো প্রভাব খাটিয়েও কেউ আসছেন, আবার কেউ হয়তো লজিক্যালিও আসছেন। যেমন আমাদের বদলির ক্ষেত্রে একটা নীতিমালাতে আছে, যদি মানে একজন মহিলা তার স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবেন। সেই ক্ষেত্রে যদি ইনি যদি ধরেন বরিশালেরই একজন মানুষ হন বা চাঁদপুরের বা যে কোনো অঞ্চলের মানুষ হন, ওনার স্বামী যদি স্থায়ী হন ঢাকাতে, তখন স্বামীর স্থায়ী ঠিকানায় বদলি হওয়াটা মানে আমাদের নীতিমালা অনুযায়ী কিন্তু হচ্ছে। নীতিমালাতে এটা আছে, কিন্তু টাইম ফ্রেমটা নেই। না, টাইম ফ্রেমটা না থাকার কারণ হচ্ছে যে ওই যে গ্রেডেশন হয় না, গ্রেডেশন আপনার হইলেও কি মনে হয় যে এই টাইম ফ্রেমটা নির্দিষ্ট করাটা হ্যাঁ, দরকার, হ্যাঁ, এবং হ্যাঁ। এটা করলে জটিলতা অনেক অংশে এইটাই কমবে? করলে জটিলতা কমে যায়। কেননা আমি বলি যে টাইম ফ্রেমটা থাকলে যেটা হবে, আমাকে যদি পদ নাও দিতে পারেন, আমাকে প্রমোশনটা দেন। এরকম বাংলাদেশে অনেক হচ্ছে যে অনেকে প্রমোশন হচ্ছেন, কিন্তু চেয়ারে বসে থেকে তিনি প্রমোটেড পদ ভোগ করতেছেন, হয়তো বেতন কাঠামোটা ওখানে ভোগ করতেছেন, সুবিধাটা ওখানে ভোগ করতেছেন। প্রমোশন দিতে না পারলে একটা নির্দিষ্ট সময়তে আপনি চেয়ার দিতে না পারলেও আপনি অন্তত প্রমোশনটা দিয়ে দেন, এটা হইতে পারে। আর আরো একটা সংকট হচ্ছে আমাদের এই যে পে স্কেল নিয়ে তো অনেক কথা বললেন, একটা জায়গাতে একটু কথা বলারই দরকার ছিল। সেটা হচ্ছে যে বিগত পে স্কেলে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেডগুলো বন্ধ করে দিয়েছে। মানে ছিল আগে আমাদের, যেমন যদি আমি স্বাভাবিক সবার নিম্ন তৃতীয় চতুর্থ শ্রেণীতে ছিল যে ৮ বছর, ১২ বছর, ১৫ বছর। আর দ্বিতীয় শ্রেণীতে ছিল আপনার ৪ বছরের সিলেকশন গ্রেড, ৮ বছরের টাইম স্কেল, ১২ বছর। ৩টা করে ছিল, সেটা ২টা হয়ে গেল। তো ১০ বছর এবং ১৬ বছর। ডিফারেন্সটা অনেক বেড়ে গেল। কিন্তু সেটা হয়েও সবার কার্যকরভাবে কাজ এটা হয়নি। এখন ইমপ্লিমেন্ট অনেকের ক্ষেত্রেই সেটা হয়নি। একটা বিশাল একটা ঝামেলা এটা পেকে আছে। পুনর্বহালের জন্য তো কমিশনের এটা দাবি উঠেছে, পুনর্বহাল তো প্রস্তাব করেছি, দিয়েছে কিন্তু অনেক। পুনর্বহাল শুধু করলে হবে না। সেই ৯ এর পে স্কেলে যেমন ছিল তেমন ওই আদলে এই ১৫ পে স্কেলটাকে সংশোধন করে পুনর্বহাল করতে হবে। নইলে মাঝখানের যে ১০ বছরের যে বিশৃঙ্খলাটা, এই বিশৃঙ্খলা আর আজীবনেও শেষ হবে না। এই মানুষগুলা রিটায়ারমেন্টে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো এই বিশৃঙ্খলাটা শেষ হবে না। এটা একটা নিয়ে আমার ছিল, একটা জোরালো দাবি ছিল। জোরালো দাবি ছিল। আচ্ছা, আমরা তো এতক্ষণ সুযোগ সুবিধা সমস্যা নিয়ে অনেক কথা হ্যাঁ। বললাম। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে, সেবার মান নিয়ে বা পড়াশোনার মান নিয়ে প্রচুর অভিযোগ আছে, প্রশ্ন আছে। মূল কারণ কি আসলে, কি মনে করেন? আপনি প্রচুর অভিযোগ আছে, এটাও মানি আমি। আবার প্রচুর ভালো কাজ হচ্ছে, এটাও মানি আমি। যদি আপনারা ২ টা দিকই দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক ভালো, ভালো কিছু হচ্ছে। হ্যাঁ, আবার কিছু সমস্যাও হচ্ছে। সমস্যা হচ্ছে যেমন আমি যদি ঢাকাকে বলি, ঢাকাটা এমন একটা মানে উচ্চ জীবনযাত্রার একটা স্থান হয়ে গেছে, যেখানে অনেক এলাকায় ধরেন আমি তো গ্যান্ডারি বা সূত্রপুর থানার অধীনে, আমার এলাকাটার মধ্যে ওয়ারী, হ্যাঁ, ওয়ারী একটা রেসিডেন্সিয়াল এরিয়া এবং খুব কস্টলি একটা এরিয়া। তো কস্টলি এরিয়া হওয়ার কারণে ওইখানে আসলে যথেষ্ট দরিদ্র মানুষ থাকার সুযোগ নাই। আর দরিদ্র মানুষ ছাড়া আমাদের প্রাইমারিতে পড়ে না। আর ওয়ারীতে মানে যদি খুঁজেন ১০০-র উপরে আপনি ইংলিশ মিডিয়াম এই সেই নানান ধরনের স্কুল পাবেন, যেখানে সচ্ছল পরিবারের সন্তানরা পড়াশোনা করছে। আর প্রাইমারিতে সাধারণত অসচ্ছল পরিবারের বাচ্চারা, এবং এরা হচ্ছে কি, আরেকটা ব্যাপার খেয়াল করবেন, এই যে আপনার এই রিসেন্ট ২ দিন আগে কথা হলো যে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিব না লটারির মাধ্যমে ভর্তি নিব। লটারির মাধ্যমে নিলে হচ্ছে কি, আপনি কোনো বাচ্চা বাঁচতে পারলেন না। আমাদের প্রাইমারি চিত্রটা কিন্তু সেটা। আমরা এমন স্তরের বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আপনাকে বুঝতে হবে এই বাচ্চাটার বাসায় কোনো সাপোর্ট নাই। স্কুলই তার সাপোর্ট। এবং আমি মনে করি যে হ্যাঁ, আমাদের কিছু প্রবলেম আছে, আমরা হয়তো সব জায়গায় ভালো কাজ করতে পারতেছি না। কিন্তু অনেক জায়গায় যথেষ্ট ভালো কাজ হচ্ছে। যদি আপনারা একটু ওই জায়গাগুলো দেখেন, অনেক কিছু তুলে ধরতে পারবেন। অনেক কিছু তুলে ধরার ঢাকা মতন শহরে আছে। আপনি যেটা বললেন যে আর্থিকভাবে অসচ্ছল হ্যাঁ, শিক্ষার্থীরাই অধিকাংশ ক্ষেত্রে প্রাইমারিতে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি শিক্ষার মান তারা আপনারা হ্যাঁ, শতভাগ নিশ্চিত করতে না পারেন তাদেরকে, তাহলে তাদের মধ্যেও তো অনেকে মেধাবী আছে, হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। উঠিয়ে নিয়ে আসাও তো সমাজের মূল স্ট্রিমে নিয়ে আসাও তো একটা দায়িত্ব। না, না, এটাই আমাদের মূল দায়িত্ব। আপনি যদি খেয়াল করেন শিক্ষার মান কি আজকেও শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে? না, এখনই শতভাগ হয়ে গেছে সেটা আমি বলব না। আমরা এখন, আপনারা জানেন যে আমাদের স্কুলগুলাতে গত জুলাই মাসে আমরা বেসলাইন সার্ভে করেছি। বেসলাইন সার্ভে করে আমরা প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি বের করেছি কার কোথায় দুর্বলতা,
কারো বানানে, কারো রিডিং পড়াতে, কারো সাবলীলতাতে, কারো মানে যে জায়গাগুলোতে যার যেখানে সমস্যা আমরা প্রত্যেকটা বাচ্চাকে আইডেন্টিফাই করেছি এবং ঠিক ওইভাবে তাদেরকে রিমেডিগুলো দিতেছি। অ্যাকচুয়ালি এইভাবে ডায়াগনোসিস করে পড়াশোনা আপনি এখন প্রাইমারিতে হয়তো ভাষা কথা শোনা কথায় অনেক কিছু পাবেন, আর কিছু পাবেন যে দেখলেন যে আপনি বাচ্চা নাই, সেটা হচ্ছে সেই অঞ্চলের প্রভাবের একটা বিষয়। আর আপনি যদি একটু পাঠদান দেখেন, আপনারা যদি আসলে আপনারা তো ওই লাইনে না, আপনি পাঠদান দেখতে পারতেছেন না বা ক্লাসরুম ওইটা অবজার্ভ করতে পারতেছেন না। যদি ক্লাসরুম অবজার্ভ করার সুযোগ হতো বা পাঠদান তুলে দেখার সুযোগ হতো, তাহলে আপনি দেখতেন যে এই মুহূর্তে প্রাইমারিতে খুব ভালো কাজ হচ্ছে। না আপনি এটাকে 100-তে কত দিবেন? এখন যেটা হচ্ছে, এখন আমি 100-তে 80-র কাছাকাছি দিব। এখন এই পর্যায়ে আমার ভালো কাজ করতেছি। 100-তে 100 উঠাইতে তো সত্যি কথা একবারে আমি টপে গিয়ে চলে গেছি এটা বলার কোনো কাজ নাই। কখনোই আমার মানে শিক্ষার কখনোই সর্বোচ্চ লেভেলটা কখনো অর্জিত হয় না, কারণ আমার ক্ষুধা থেকেই যাবে, আমার আরো ভালো করার একটা ক্ষুধা থেকে যাবে। এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের ভূমিকা কি হতে পারে? কোনো করণীয় আছে কি? অবশ্যই সরকার যথেষ্ট ব্যাপারটা নিয়ে ভাবতেছেন। আমাদের প্রাইমারি শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আপনারা যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে আমাদের জুলাই মাসে একটা বেসলাইন সার্ভে হয়েছিল, যেখানে প্রতিটা বাচ্চা দুর্বলতা আমরা চিহ্নিত করেছি এবং সেই ক্ষেত্রে মানে আমার ডিপার্টমেন্টই আমাদের জন্য রিসার্চ করে ওদের প্রয়োজন অনুযায়ী টুলস তৈরি করেছেন, সেই টুলস প্রোভাইড করেছেন আমাদের স্কুল পর্যায়ে। আমরা সেই টুলস থেকেই আমরা বাচ্চাদেরকে মূল্যায়ন করেছি এবং একটা কর্মপরিকল্পনা তৈরি করে আমার ডিপার্টমেন্টকে জমা দিতে হয়েছে এবং এখন আমরা সেই কর্মপরিকল্পনার আদলেই তাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের টোটাল সাপোর্টই আমাদের পক্ষে আছে। আমরা তো যেহেতু গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সরকার এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং আমরা অন্য কিছু করতে পারি কি এই যে মান উন্নয়নে বা আপনাদের সার্বিক সহযোগিতায় আর কি করার আছে? আরো অনেক কিছু করার আছে। আসলে আমাদের প্রাইমারি নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেক মানে শূন্যতা রয়ে গেছে। যেমন ধরেন যে আমাদের স্কুলগুলোতে কোনো সাপোর্টিং স্টাফ বলতে কিছুই নেই। এই আমাদেরকেই টিচারদেরকেই আমাদের ঘন্টা পেটানো লাগে, আমাদের স্কুল পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাগুলো করতে হয় এবং নিরাপদ পানি বলেন আর যাই বলেন যখন যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে হয়। তো আমাদের মিনিমাম 2 থেকে 3 জন স্কুল ভেদে, যেখানে বাচ্চা সংখ্যা বেশি সেখানে হয়তো সাপোর্টিং স্টাফ বেশি দরকার, যেখানে বাচ্চা সংখ্যা কম সেখানে তো কম, কিন্তু সাপোর্টিং স্টাফ খুব জরুরি দরকার। স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে একটা শিক্ষার্থী আসবে কেন? সে যদি আইসা তার নোংরা ক্লাসরুমে বসতে হয়, তাকে তার মানসিকভাবে সে ভালো পাবে না। তো আমরা সেটা করি না, যদিও আমরা যে কোনো ওয়েতে আমরা সেটা ব্যবস্থা করে করতেছি, কিন্তু আমাদের সরকারের সহযোগিতা খুব দরকার। আমরা কুলে উঠতে পারতেছি না এই জায়গাটাতে, তো এই সাপোর্টিং স্টাফ লাগবে আমাদের জন্য। জি ইয়াস ভাই, আমরা অনেক আলোচনা করলাম সমস্যা নিয়ে, সম্ভাবনা নিয়ে বা করণীয় নিয়ে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে। জি আপনাকেও ধন্যবাদ, আর দর্শকদেরকে ধন্যবাদ। আসলে অনেক অনেক না বলা কথা আপনার মাধ্যমে হয়তো দর্শকদের কাছে উপস্থাপিত হলো। ধন্যবাদ আপনাকে। জি প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আপনাদের নিয়মিত তথ্য ও খবরের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসকে নজর রাখুন। ধন্যবাদ।